দর্শক, ক্রিক ফ্রেন্সির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই মুহূর্তে যারা যারা আমাদের দেখছেন অথবা পরবর্তীতেও যারা যারা আমাদের দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব, আমার সাথে আছেন মাজহারউদ্দিন অমি। আমরা বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ নিয়েই মূলত কথা বলি। প্রতিদিন দিনের খেলা শেষে আমরা উপস্থিত হই এবং যথারীতি পিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষেও আমরা উপস্থিত হয়েছি। পিন্ডি টেস্টের দ্বিতীয় দিন খুব বেশি ঘটনাবহুল যে ছিল তেমনটা নয়। পাকিস্তান আজকের দিনে 2টা উইকেট হারিয়েছে, বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছে, বাংলাদেশ কোনো উইকেট হারায়নি। আমি সম্ভবত বিস্তারিত স্কোরটা বলে দিলে ভালো। পাকিস্তান 448 রান 6 উইকেট 113 ওভার এই সময় ডিক্লেয়ার করেছে। বাংলাদেশ ব্যাটিং করতে নেমে 27 রান কোনো উইকেট না হারিয়ে 12 ওভারের খেলা শেষে। সো ওভারঅল একেবারেই হ্যাপেনিং কোনো একটা দিন ছিল না। মাত্র 2টা উইকেট গেছে সারা দিনের খেলা শেষে। ইনফ্যাক্ট আমাকে কিছুক্ষণ আগে অফিস থেকে বলা হচ্ছিল আজকে কি বলবা, কিছুই তো হয়নি। সো সব মিলিয়ে আজকের দিনটা যদি একটু সামার আপ করতেন। 3টা সেশন হয়েছে, 3টা সেশনের মধ্যে 2টা সেশন পুরোপুরি পাকিস্তান ডমিনেট করেছে। থার্ড সেশনটা আমি বলবো যে ড্র ছিল, বাংলাদেশ কিছু উইকেট নিতে পেরেছিল। অ্যাট দ্য সেম টাইম দিনটা শেষ করেছে কিন্তু কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। একটা বড় ফার্স্ট ইনিংস টোটালের এগেনস্টে খেলতে নেমেছিল বাংলাদেশ। পাকিস্তানের ইনিশিয়াল টার্গেটটাই ছিল যে সে দিনের শেষ দিকে যদি 10-12 ওভারে তাদেরকে ব্যাটিংয়ে পাঠানো যায়, যদি আর্লি কিছু উইকেট ফেলা যায়, সেটা একটা অ্যাডভান্টেজ হবে পরের দিনে গিয়ে। এদিক থেকে বাংলাদেশ ডিড রিয়েলি ওয়েল। দুজন ওপেনারই কিন্তু তাদের সেই ইনিশিয়াল কাজটা করেছে, যেটা আমাদের সব বরাবরই একটা কিন্তু কনসার্ন থাকে। আপনি কিন্তু প্রথম দিনই বলছিলেন, ইনফ্যাক্ট টেস্ট ম্যাচ শুরুর আগের দিনই, যে আমরা শেষের বেলায় যাতে উইকেট না হারাই। সো ওই জায়গাটা থেকে আমরা এই কাজটা ভালো করেছি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্রেডিট কিন্তু পাকিস্তানি ব্যাটারদেরকে দিতে হবে। সারাদিন তারা বাংলাদেশি বোলারদেরকে টয়েল করেছে, তাদেরকে কিন্তু গ্রাইন্ড করতে বাধ্য করেছে এবং হার্ড ওয়ার্ক করতে বাধ্য করেছে বাংলাদেশি বোলারদেরকে। আমরা দেখেছি যে স্পিনারদের জন্য খুব একটা বেশি কিন্তু ছিল না, যেমনটা আমরা এক্সপেক্ট করছিলাম যে দিনের সেকেন্ডের শেষের দিকে গিয়ে মেবি দেয়ার ওয়াজ এ বিট অফ টার্ন, ছোট ছোট টার্ন দেখা গিয়েছে। বাট ওভারঅল কিন্তু ফাস্ট বোলারদের দিকেই বেশি তাকিয়েছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সেদিক থেকে নাহিদ রানা কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং, বাট আদার দেন দ্যাট ব্যাটারদেরকে ক্রেডিট দিতে হবে, বিকজ পিচে তেমন আহামরি কিছুই কিন্তু ছিল না। যেটা বললেন যে সারাদিন অবশ্যই ক্রেডিট গোস টু পাকিস্তানি ব্যাটার্স, বাট 158 রানে 4 উইকেটে ফার্স্ট দিন শেষ করলো পাকিস্তান। সেখান থেকে 448, দ্যাট মিনস অলমোস্ট 300 রান কিন্তু পাকিস্তান করে ফেলেছে, কোনো উইকেট হারায়নি। ব্যাপারটা কি বাংলাদেশি বোলারদেরই দোষ ছিল সারাদিনে, নাকি টেস্টের সেকেন্ড ডেটাই আসলে ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ইজি হয় এবং দেখা যায় সেকেন্ড ডেটাই একটু নিরামিষ টাইপের হয়, নাকি বাংলাদেশ বোলারদের বেশি দোষ ছিল আজকে? বাংলাদেশ বোলারদের বেশি দোষ দিব না আমি, এর জন্যই আগে পাকিস্তানি ব্যাটারদেরকে আমি কমপ্লিমেন্ট করেছি, কারণ তারা ভালো ব্যাটিং করেছে। বাট হ্যাঁ, মানে আপনি যদি একটু টাইট রাখতে পারতেন, একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে খুব লুজ ছাড়া ছাড়া ফিল্ডিং হচ্ছে, ফিল্ডার অনেক স্প্রেড আউট হয়ে গিয়েছে, তো ব্যাটাররা খুব ইজিলি রান করেছে, তাদের ওই প্রেশারটা কিন্তু মাউন্ট করেনি। বাট আপনি দেখবেন যে কিছু এক্সট্রাঅর্ডিনারি জিনিসও কিন্তু হয়েছিল, যেমন লিটন কুমার দাস উইকেটের পিছন থেকে কিন্তু একটা অলমোস্ট একটা রান আউট করেই ফেলেছিলেন, বাট স্ট্যাম্পিংটাও ভালো ছিল। অলমোস্ট রিজওয়ানের একটা ক্যাচ ভালো অ্যান্টিসিপেট করেছিলেন, ডাউন দ্য লেগ গিয়ে অলমোস্ট ধরে ফেলেছিলেন। বাট ওই যখন রান আউট অপরচুনিটিটা থেকে সাউথ শাকিল বেঁচে গেলেন, এরপর থেকে কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ড একটা প্রেশার কাজ করা শুরু করেছে। আপনি খেয়াল করেছেন কিনা যে এই ধরনের ইনসিডেন্টগুলো কিন্তু একটা উইকেটকে পারচেস করে। এটা হতে পারে যে উইকেট কিপারের দক্ষতা, ভালো ফিল্ডিং, ভালো ক্যাপ্টেন্সি অথবা ভালো বোলিং, বাট ওই সময় কিছু হচ্ছিল না কিন্তু। বাট যখন লিটন কুমার দাস ওই অ্যাটেম্পটা নিলেন, এরপর থেকে কিন্তু সাউথ শাকিল কিছুটা হলেও কিন্তু কি বলবো যে একটু কনসার্ন হয়ে গিয়েছিল, বা তার ন্যাচারাল ক্রিকেট থেকে সরে এসে একটু বেশি ভাবা শুরু করেছিলেন। ঠিক তখনই কিন্তু মেহেদী হাসান মিরাজের ওভারটাতেও খুব স্ট্রাগল করছিলেন শুরুর দিকে, এবং ইন্ডিয়ান লিটন দাস ওয়াজ ব্রিলিয়ান্ট বিহাইন্ড দ্য স্টাম্পস। আমি বলবো যে এখনও টেস্ট ম্যাচের একটা মানে শেপে এখনও আসেনি, আমরা এখনই কনক্লুশনে যেতে পারবো না। বাট পাকিস্তান ট্রুলি যদি 5টা সেশন হয়ে থাকে, 2 দিনের খেলা হয়েছে, 5টা সেশনের মধ্যে আই উড সে পাকিস্তান 3টা সেশন ডমিনেট করেছে, বাংলাদেশ 2টা সেশন পাকিস্তান ডমিনেট করেছে, 2টা বাংলাদেশ করেছে, একটি ড্র হয়েছে কিন্তু। সো ফার কিন্তু ইভেন স্টিভেন আমরা অনেক বড় স্কোর বোর্ডে রান দেখছি যে বাংলাদেশের কী হবে না হবে, বাট ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, এটা কালকের কাজ। বাট আজকের দিনটা আমি বলবো যে নট ব্যাড স্টার্ট উইথ দ্য ব্যাট, বাট বোলিংয়ের দিক থেকে আর একটু যদি ভেনাম থাকতো বোলিংয়ে, আমাদের নাহিদ রানা একটু এক্সপেন্সিভ হয়ে গিয়েছিলেন। ওই একটা জায়গায় হয়তো আমরা অন্য কেউ থাকলে বা ওই জায়গাটাতে যদি নাহিদ রান আর একটু এফেক্টিভ হতেন, হয়তো রানটা একটু কম হতো। পাকিস্তানের ইনিংসের দিকে যদি আপনি তাকান, তাহলে 113 ওভারে 448 রান, অলমোস্ট 4 রান পার ওভার। এবং আমরা ফার্স্ট ডে থেকেই দেখেছি পাকিস্তানি ব্যাটাররা সুযোগ পেলেই রান নিয়েছে।
সো এক্ষেত্রে পিচটা কি বেশি ব্যাটিংয়ের জন্য সহায়ক, নাকি বাংলাদেশ ফিল্ডিংয়ে একটু ফাঁক করে রেখেছিল বা বেশি আলগা বল আপনি করতে দেখেছেন? পিচ কিন্তু প্রথম দিনের তুলনায় আজকে অনেক বেটার মনে হচ্ছে ফর ব্যাটিং। বল ব্যাটে আসছিল, খুব একটা সিম মুভমেন্ট কিন্তু দেখিনি আমরা, বা ওরকম যে এক্সট্রা বিট অফ বাউন্স সেটাও দেখিনি কিন্তু আমরা। ন্যাচারাল বল ব্যাটে আসতেছে, তারা খেলতেছে। ওই যে জায়গাটায় বাংলাদেশ প্রথম দিন যেটা ভালো করেছিল, যে চাপটা ধরে রাখতে পেরেছিল, আজকে চাপটা একটু কম ছিল, যেটা খুবই ন্যাচারাল, কারণ দুজন ব্যাটসম্যানই কিন্তু মোটামুটি রিল্যাক্স হয়ে পরের দিন শুরু করেছে। তাদের ওই স্কোরবোর্ডের প্রেশার বা উইকেটের প্রেশার ছিল না। সাউথ শাকিলের কথা আমি বলছিলাম যে পরের দিন এসে কিন্তু তিনি আরও রিল্যাক্স ক্রিকেট খেলবেন, যেটা তিনি আজকে খেলেছেন। আপনাকে আজকে টেস্ট ক্রিকেটের নেচারই এটা, যে বোলাররা প্রতিদিন ভালো করবে না, বা বোলাররা প্রতিদিন উইকেট এনে দিবে না, ব্যাটাররাও কোনো কোনো সময় ডমিনেট করবে। আজকের দিনটা ব্যাটারদের ছিল বলতেই হবে। আমাদের বাংলাদেশের দুজন ব্যাটারও কিন্তু তারাও ভালো ব্যাটিং করেছে, উইচ শোজ যে দেয়ার ইজ নো ডেমন্স ইন দ্য সার্ফেস। এক্স্যাক্টলি। আরেকটা যেটা কথা বলছিলেন যে সেকেন্ড ডেতে হ্যাঁ একটু আলগা হয়ে যায়, যখন দুইজন ব্যাটার দীর্ঘক্ষণ ব্যাটিংয়ে উইকেটে থাকে, ফিল্ডাররা একটু অন্যমনস্ক বলবো না আমি, বাট একটু রিল্যাক্সড হয়ে যায়। কিন্তু আমি পার্সোনালি পূর্বে এমন দেখেছি যে বাংলাদেশ ফিল্ডাররা দে পুট দেয়ার শোল্ডার ডাউন, মানে বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় যে তোমরাই ডিক্লেয়ার দিয়ে দাও, আমাদের আর কিছু করার নেই। আজকে কিন্তু আমি এই জিনিসটা দেখিনি। আমার যখনই অনেকক্ষণ পরে উইকেট গেল তখনও সবাই ভালো মতো উদযাপন করলো, বা ওভারের মাঝখানে প্লেয়ার্স ওয়ার টকিং টু ইচ আদার, হাসি খুশি মুখটা ছিল সবসময়। সো ডু ইউ থিঙ্ক বাংলাদেশ দল এখন তারা টেস্ট থেকে যে পিছিয়ে পড়েছে, বা অলমোস্ট 400 রানের চেয়ে এখনো পিছিয়ে আছে, বা এই টেস্টে তারা একটা খারাপ রেজাল্ট পেতে পারে, এমন কোনো চিন্তা তাদের মাথায় নাই? আমার মনে হয় না, কারণ আপনার পজিটিভ ফ্রেম অফ মাইন্ড যেটা আপনি বলছিলেন, আমারও ওরকমই লেগেছে যে বডি ল্যাঙ্গুয়েজটা পজিটিভ ছিল। হয়তো পার্টনারশিপ একটা বড় হয়েছে, ওইটার সময় পাকিস্তান ডমিনেট করেছে, বাট ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ গুড। এমন না যে তারা চান্স দিয়েছে আমরা চান্স ড্রপ করেছি বা মিস আউট করেছি। সেদিক থেকে কিন্তু বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজে পজিটিভ, সেটা ব্যাটারদের দেখেও বোঝা গিয়েছে। তাড়াহুড়া ছিল না, বল লিভ করেছে। এখনো 3 দিন খেলা বাকি আছে টেস্ট ম্যাচের। যদি বাংলাদেশকে একটা করতে হবে যে একদিন পুরো ব্যাট করতে হবে, যেটা হচ্ছে আগামীকালকে থার্ড ডেতে বাংলাদেশকে পুরো দিন ব্যাট করতে হবে, যেমনটা পাকিস্তান করেছে। যদি বাংলাদেশ পুরো দিন ব্যাট করে ফেলে, রিগার্ডলেস অফ হোয়াট ইজ ইন দ্য স্কোর কার্ড, বাংলাদেশ যদি সারাদিন ব্যাট করে চতুর্থ দিন গিয়ে অল আউট হয়ে যায়, তাহলে এই টেস্ট ম্যাচ বাংলাদেশ হারার চান্স খুবই কম। সে আলোচনা আসবো পরে। এবার বাংলাদেশ 2 ওপেনারের কথা একটু বলতে হয়। ইট ওয়াজ এক্সপেক্টেড যে শেষ বিকেলে পাকিস্তান বাংলাদেশকে ব্যাট করাবে, এবং আমি শিওর দর্শকদের অনেকের মাথায় এই ভয় এসেছিল যে বাংলাদেশ 2-3টা উইকেট হারিয়ে ফেলবে। এবং বিশেষ করে যখন আপনার সামনে থেকে নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি বল করতে আসবে, তখন এই চিন্তা করা অস্বাভাবিক না। সেখান থেকে যেমনটা আপনি বলছিলেন, জাকির এবং সাদমান দুইজনই দারুণভাবে সামলেছেন। বিশেষ করে সাদমান 2022-এর পরে আবার টেস্ট খেলতে নেমেছেন। সাদমানকে কেমন দেখলেন? 2 ওপেনারকে কেমন দেখলেন? দুজন মিলে কোনো সুযোগই দেয়নি, কিভাবে আপনি এটাকে ব্যাপারটাকে ডিসক্রাইব করবেন? বোঝা যাচ্ছে যে দে কেম উইথ আ ক্লিয়ার মাইন্ড। সবচেয়ে বড় জিনিস ছিল যে তাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। যা বোঝা গেছে তাদের ব্যাটিংয়ে, যে প্লে ইওর ন্যাচারাল গেম। এবং দুজনই কিন্তু সাদমান তুলনামূলক জাকির থেকে একটু লেস অ্যাটাকিং, তিনি বলের ওয়েট করেন বল ব্যাটে আসার জন্য। জাকির অন দি আদার হ্যান্ড একটু শর্ট খেলতে পছন্দ করেন। সো এদিক থেকে একজন আরেকজনকে কমপ্লিমেন্টও করেছে। যেমন আমি এর আগের দিন বলছিলাম যে এক প্রান্তের ব্যাটার আরেক প্রান্তের ব্যাটারের উপরে ডিপেন্ড করে তার অ্যাপ্রোচটা কী হবে। সো দুজনের মধ্যে কমিউনিকেশনটা ভালো লেগেছে, এবং ইটস জাস্ট দ্য স্টার্ট যদিও, বাট এই স্টার্টটা কনফিডেন্স দিবে কিন্তু আগামীকালকে। তারা একটু এটুক অ্যাশিওর হয়েছে যে পিচে তেমন আহামরি কিছু নাই, যেটা নিয়ে ব্যাটসম্যানরা ভয় পায়। নর্মালি দিনের শেষেও যদি দেখি যে একটু টেন্টেটিভ থাকে, একটু কশাস থাকে যে কি আছে পিচে একটু দেখি। বাট যেহেতু জাকির বলেন বা সাদমান বলেন, তারা স্লিপে এবং গালিতে বেশিরভাগ সময় ফিল্ড করেছে, তো তারা দেখেছে উইকেটের নেচারটা কি, ব্যাটাররা কি শট খেলছে, বল কোথা থেকে পিচ করলে কোথায় যাচ্ছে, বাউন্সটা কতটুকু। এই জায়গা থেকে দে রেড দ্য গেম ভেরি ওয়েল। এটা খুবই একটা ভালো দিক। বাট চাবো যে শুরুটা তার পরের দিনও শুরুটা যাতে তার এই মানে স্টেবিলিটি দিয়ে বাংলাদেশ যাতে ব্যাটিংটা করে। উইকেট হারাবে কালকে, বাংলাদেশ উইকেট হারাবে নো ডাউট, বাট এরকম দেখেন মাত্র একটা বড় পার্টনারশিপ হয়েছে কিন্তু পাকিস্তানের ইনিংসে। এছাড়া কিন্তু বলার মতো কোনো পার্টনারশিপ নাই। দুজন 100 করেছেন আর একজন 50 অড করেছেন।
তাতেই রান 450 হয়ে গেছে। বাংলাদেশেরও সেম অ্যাপ্রোচে খেলতে হবে এবং একটা বড় পার্টনারশিপ করতে হবে, তখন গিয়ে দেখা যাবে যে তখন আর হারের ভয়টা থাকবে না, তখন দেখবেন যে আরও পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে খেলা শুরু করবে। এখনও বাংলাদেশের মনে ভয় আছে যে অ্যাটলিস্ট আমাদেরকে ফার্স্ট ইনিংস টোটালের একটা কাছাকাছি যেতে হবে, তাহলে গিয়ে টেস্ট ম্যাচটা একটা স্টেবল পজিশনে বাংলাদেশ নিয়ে যেতে পারবে। দর্শক যেমনটা শুনলেন মাত্র যে সাদমান ইসলাম তিনি 2 বছর পরে টেস্ট খেলছেন, এটা একটা ফ্যাক্ট। এরকম আরও কিছু ফ্যাক্ট আছে, যেমন পাকিস্তানের যে 2জন সেঞ্চুরিয়ান আছেন, দুজনের মধ্যে দুজনেরই 3rd সেঞ্চুরি ছিল। এবং আরও যেটা আমার কাছে পার্সোনালি বেশ ইন্টারেস্টিং লেগেছে, মোহাম্মদ রিজওয়ান হি নেভার গট আউট আফটার হিটিং এ সেঞ্চুরি, 100 করার পরে কখনো আউট হননি। এই ধরনের আরও কিছু ফানি এবং জ্ঞানের নলেজেবল ফ্যাক্ট আপনাদের সাথে যথারীতি শেয়ার করবেন সুদর্শন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সুদর্শনের কথা শোনার পরে আবার আপনারা আমাদের দেখবেন, আমরা আরও গুরুগম্ভীর আলোচনায় কিন্তু যাবো এরপরে। Pakistan has completely dominated day 2 of the test match with the help of centuries from both Saud Shakil and Mohammad Rizwan respectively, as they went on to post a mammoth total of 448 for 6 on board. Talking about this pair entered the record books for recording a partnership of 240 runs for a 5th wicket today. Saud Shakil and Mohammad Rizwan's 240 run partnership happens to be the second highest 5th wicket partnership for Pakistan versus Bangladesh in Test cricket overall. Saud Shakil's Mohammad Rizwan's 240 run partnership happens to be the 5th highest 5th wicket partnership for Pakistan in Test cricket overall. If you look at the last 5 200 plus stands for Pakistan Test cricket, all 5 of them have come in Pakistan soil. Notably, last 4 out of 5 200 plus stands for Pakistan has come at Rawalpindi in New York. Both Saud Shakil and Mohammad Rizwan have recorded their 3rd Test century. Especially if you look at Mohammad Rizwan has went on to record his highest Test score of 171 not out. Mohammad Rizwan's 171 not out happens to be the 3rd highest score for a Pakistan wicketkeeper in Test cricket after Taslim Arif and Imtiaz Ahmed. Taslim Arif and Imtiaz Ahmed have recorded double century as wicketkeeper for Pakistan Test cricket. And currently Mohammad Rizwan's 171 not out happens to be the 3rd highest Test score for a Pakistan wicketkeeper batsman. Also, whenever Mohammad Rizwan has smashed a century, he has remained not out always. He smashed 115 not out versus South Africa in 2021. Also, he smashed 104 not out versus Australia in 2022. And currently, he has smashed 171 not out versus Bangladesh in 2024. That is, whenever he has smashed a century, he has always remained unbeaten. Now, talking about Bangladesh in reply, they have managed to post a total of 27 for no loss in 12 overs. Bangladesh at least have ensured that they didn't lose a wicket today. And they should hope that tomorrow also they don't lose the wickets to stay in contention. While Pakistan would hope they would continue their terrific form like they did today. Let's see how the game proceeds tomorrow. Thank you. খুবই ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট কিন্তু সুদর্শন বরাবরের মতোই আমাদের সাথে শেয়ার করলো, এবং আমি শিওর দর্শকরা আমার মনে হয় এই সেগমেন্টটা বেশ পছন্দ করে, অপেক্ষায় থাকে কখন সুদর্শনের সাথে কিছু কিছু কথাবার্তা বলবে। বাংলাদেশ ইনিংসের দিকে যদি যাই, 12 ওভার খেলে ফেলেছে বাংলাদেশ 2 ব্যাটার, এবং এইটা খুবই জরুরি। যখনই বাংলাদেশ ভালো কোনো রেজাল্ট আনে টেস্ট ম্যাচ থেকে, তখন কিন্তু দেখা যায় যে নতুন বলটা 2 ওপেনারের মধ্যে যে কোনো একজন খেলে দিয়েছে। আমরা মাউন্ট বাঙ্গানুইতেও এমনটা দেখেছিলাম। যাই হোক, 12 ওভার খেলে দিয়েছে, খেলা হচ্ছে কোকাবুরা বলে। কোকাবুরা লাল বল সম্ভবত শাইন খুব বেশিক্ষণ থাকে না, সেক্ষেত্রে তৃতীয় দিন সকালে যখন বাংলাদেশ ব্যাটাররা ব্যাটিং করতে আসবে, এই যে সুইং নেগোশিয়েট করতে খানিকটা সহজ হবে কিনা, যেহেতু বলটা 12 ওভারে পুরাতন। দিনের শুরুতে কিন্তু একটা টেন্টেটিভনেস থাকে, যেটা সব ব্যাটারদের ক্ষেত্রে, পিচ যতই ভালো হোক বা পিচ যতই ডিফিকাল্ট হোক, আপনার ব্যাটাররা শুরুতেই গিয়ে কিন্তু একটু সেট হওয়ার চেষ্টা করে, একটু সময় নেওয়ার চেষ্টা করে, ফুট মুভমেন্ট একটু অ্যাডজাস্ট করে নেয়, বলের সুইং মুভমেন্টগুলো বোঝার চেষ্টা করে। ওই প্রথম 10 ওভার 12 ওভারটা একটু ক্রিটিক্যাল হবে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং ভুলে গেলে চলবে না কিন্তু যে অপোনেন্টে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস কিছু বোলার রয়েছে। আমরা নাসিম শাহর কথা বলছি, আমরা শাহিন শাহ আফ্রিদির কথা বলছি। দিস টু আর ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড। বাট এদিক থেকেই যদি আপনি 2 জন ভালো বোলারকে খুব কমফোর্টেবলি খেলে ফেলেন, তখন গিয়ে কিন্তু ক্যাপ্টেনের মাথা খারাপ হয়ে যাবে যে আমার বেস্ট বোলাররা কিন্তু কিছু করতে পারেনি। তখন সে তার অন্য বোলারদেরকে বেশি প্রেশার দেওয়া শুরু করবে, উইকেটের জন্য বল করো, তখন গিয়ে কিন্তু ইজি রান কিছু আসবে। আর ইজি রান আসলেই ব্যাটারদের মধ্যে ড্রেসিং রুমে একটা কমফোর্ট আসে যে না, ব্যাটাররা তো আরামসে শট খেলছে, ওই ভয়টা আর নাই যে আমি ক্রিজে গিয়ে আমি ন্যাচারাল খেলা খেলতে পারবো না। আমার মনে হয় বাংলাদেশের ভুলে যেতে হবে এখন যে পাকিস্তান কত করেছে, মনে করতে হবে তারা ফার্স্টে ব্যাট করতে নেমেছে,
ওইভাবে তারা ব্যাট করুক, যত দিন লাগে খেলুক, অ্যাটলিস্ট পুরো দিনটা ব্যাট করুক, সেশন বাই সেশন খেলুক। আমরা যেটা বলছিলাম যে আজকে যেমন সেকেন্ড ডেতে পাকিস্তান 2টো সেশন উইন করেছে, বাংলাদেশ আর পাকিস্তান একটা সেশন ড্র করেছে। সো কালকেও বাংলাদেশের সেম টাস্ক থাকবে যে 2টো সেশন উইন করতে হবে উইথ দ্য ব্যাট। এটা হলে বাংলাদেশের জন্য টাস্ক অনেক ইজি হয়ে যাবে আর কি। আরেকটা ব্যাপার, ইট মাইট সাউন্ড ফানি, বাট আমার মাথায় যেটা আসলো সেটা হলো যে পিন্ডিতে কিন্তু তাপমাত্রা বেশ ভালো, 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ভালো গরম। এরকম গরমের মধ্যে পাকিস্তানের বোলিং লাইন আপ যদি আপনি দেখেন, চারজন পেসারকে কন্টিনিউয়াসলি বোলিং করতে হবে অথবা মেজরিটি টাইম বেশি বোলিং করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশি ব্যাটাররা যদি তাদের উইকেট না দেয়, তাদের মধ্যে নিশ্চয়ই অধৈর্য ভাবটা বেশি আসবে, আলগা বল বেশি আসবে, তখন নিশ্চয়ই খেলা ইজি হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা প্রথম দিনই বলছিলাম কিন্তু, যে বাংলাদেশে অ্যাডভান্টেজ কিন্তু এটাই যে স্পিনের একটু আমাদের ভ্যারাইটি আছে বা স্পিনের অপশনটা আছে। পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু সব পার্ট টাইমার দিয়ে তারা স্পিন চালাতে হবে, স্পিন অবশ্যই করাবে তারা, নো ডাউট অ্যাবাউট ইট। ওইখানেই বাংলাদেশে কিছু ইজি রান আসার চান্স থাকবে, কিন্তু জাস্ট ওয়েট ফর দ্য মানে রিলেটিভলি লেস এক্সপিরিয়েন্স বোলার্স টু কাম। আপনি আপনার তার বেস্ট বোলারদেরকে খেলে দেন না, একটা ফাস্ট বোলার কিন্তু আমার মনে হয় না 4-5 ওভারের বেশি স্পেল করবে না। সো রোটেট যখন হবে, যখন আপনার মনে হবে যে এই বোলারটাকে টার্গেট করা যায়, একজন অপশনাল বোলার যখন আসবে, তখন গিয়ে কিন্তু রানগুলার ফ্লোটা বাড়বে। আমাদের যেটা আমরা বারবারই বলি যে আমরা বেশি এক্সট্রা অ্যাটাকিং হতে যাই এগেনস্ট গুড বোলার্স। টেস্ট ম্যাচ ক্রিকেটে বোলাররা কিন্তু উইকেটটা কিনে নেয়, আপনাকে 8-10টা রান দেওয়ার সুযোগ দিবে, 2টা বাউন্ডারি মারবেন এক ওভারে, তখন আপনি ক্যারিড অ্যাওয়ে হয়ে যান কিনা তারা ওই পেশেন্সটাই টেস্ট করে। কিন্তু এখানেই বাংলাদেশের টেস্টের খেলা, এই জায়গাটাতেই আমাদের যে মানসিক যে ব্যাপারটা টেস্ট ক্রিকেটের সাথে অ্যাডাপ্ট করার, এই জায়গাটাতেই আমাদের খেলাটা এখনও স্টিল স্টিভেন কিন্তু ড্রেসিং রুম অনেকটা রিল্যাক্স। আমি যা বুঝতে পারছি বাংলাদেশের ড্রেসিং রুম অনেকটা রিল্যাক্স। ইনফ্যাক্ট পাকিস্তান আশা করছিল যে আজকে হয়তো যদি 2টো উইকেট পেয়ে যেত তাহলে তারা আরও বেশি হ্যাপি থাকতো, বাট কালকে তাদের ভিতরে একটা চাপ থাকবে উইকেট নেয়ার, তখনই ভুল কিন্তু করবে। সো বাংলাদেশ যদি ওই জায়গাটাতে ওই অ্যাডভান্টেজটা নিতে পারে, যদি ওই ডমিনেন্সটা বজায় রাখতে পারে, ফার্স্ট আওয়ার যদি উইকেট না পড়ে বাংলাদেশের, ওদের মাথা খারাপ হয়ে যাবে। আর আজকেও দেখছিলাম যে পাকিস্তানি বোলাররা কিন্তু উপরের দিকে বোলিং করছিল, একটু বাইরের দিকে বোলিং করছিল যেন ব্যাটাররা ব্যাট চালায়। আলটিমেটলি ধৈর্যের পরিচয় দিয়ে জাকির, সাদমান কেউই ব্যাট চালাননি। এবং আমার যে প্রশ্ন করছিলাম সেই প্রশ্নের উত্তর আপনি দিয়েই দিয়েছেন অলরেডি, যে বাংলাদেশ ড্রেসিং রুমের এই মুহূর্তে রিল্যাক্সড থাকার কথা। সেক্ষেত্রে থার্ড ডেতে অবশ্যই রান কত আসতেছে এমন চিন্তা না করে জাস্ট উইকেটে পড়ে থাকাই, সারাদিন ব্যাট করতে হবে, যেটা পাকিস্তান আজকে করেছে। অ্যাটলিস্ট 2টা সেশন তো বাংলাদেশকে কালকে ব্যাট করতেই হবে। আপনি যদি কালকে 2 সেশন কমপ্লিট ব্যাটিং করেন, এর মানে হচ্ছে যে আপনার স্কোরবোর্ডে মিনিমাম অ্যাটলিস্ট অ্যারাউন্ড 200 থেকে 150 রান আসার কথা। সো ওইটা হলেই কিন্তু আপনি একটা কমফোর্টেবল জায়গায় চলে যাবেন, বাট আপনার উইকেটটাও হাতে রাখতে হবে। বাংলাদেশের মেইন টাস্ক হবে কালকে সারাদিন ব্যাট করা, যত হয়েছে কি হয়েছে না হয়েছে, কি উইকেট কি হতে যাবে এসব নিয়ে না ভেবে পুরো সারাদিন ব্যাট করো, তো রান অপরচুনিটিও আসবে। এবং আমরা যেদিন শুরুর দিকে বলছিলাম যে রাওয়ালপিন্ডিতে ইনিংস ডিফিটের এটা কিন্তু বেশি আমরা দেখেছি প্যাটার্নটা। সো এর মানে হচ্ছে যে সেকেন্ড ইনিংসে ব্যাট করাও ইজি। সো বাংলাদেশের ওই জায়গাটা মাথায় রাখতে হবে যে তাদের ওই অ্যাডভান্টেজটা আছে যে পিচ এখনও ওইভাবে ভাঙবে না, কারণ 4টা সিমান নিয়ে তারা খেলতে এসেছে। সো ওদিক থেকে নিশ্চয়ই পিচের মধ্যে তারা কিছু রেখেছে যেটা 3 দিন 4 দিন পর্যন্ত পেসারদের অ্যাসিস্ট্যান্স করে। সেদিক থেকে বল ব্যাটে আসবে এই কনফিডেন্সটা রেখে যদি বাংলাদেশের ব্যাটাররা খেলে, 3টা সেশনের মধ্যে অ্যাটলিস্ট 2টা সেশন বাংলাদেশকে জিততে হবে, তাহলেই গিয়ে বাংলাদেশ এই টেস্ট ম্যাচে একটা ভালো একটা পজিশনে গিয়ে শেষ করতে পারবে। আমি এখনও রেজাল্টের দিকে যাব না, বাট একটা ভালো পজিশনে থাকবে। আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি একটু আগে বললেন, আমরা সবাই দেখেছি বাংলাদেশ ফিল্ডিং খুব একটা মিস করেনি, যত সুযোগ এসেছে সুযোগ নিতে পেরেছে, বোলাররাও ভালো করেছে। এই যে আপনি টেস্ট ম্যাচে আগে বোলিং করতে নেমে যখন আপনার রান দিয়েছেন আপনি 450, কিন্তু আপনি জানেন যে আপনি ভালো ক্যাচিং করেছেন, আপনি খুব বেশি ভুল করেননি, এরপরে যখন আপনি ব্যাটিংয়ে যাবেন তখন কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে যাওয়ার কথা না? ডেফিনেটলি আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু অনেক কিছু, আপনার কনফিডেন্সটাই অনেক কিছু। কিন্তু হয়তো তারা দেখেছে যে তারা ইজিলি রান করেছে। সো বাংলাদেশের ব্যাটারদের আমাদের যেটা হয় যে অপোনেন্ট ব্যাটিং করলে ব্যাটিং পিচ হয়ে যায়, আমরা ব্যাটিংয়ে গেলে বোলিং পিচ হয়ে যায় সাডেনলি। এই মনস্তাত্ত্বিক ব্যাপার থেকে বের হয়ে আসাটা জরুরি। যেটা ভালো লেগেছে যে আজকে 12টা ওভার একটা ভালো একটা অ্যাটিটিউড দেখিয়েছে বাংলাদেশ। রান কত হয়েছে কি না ইট ডাজন্ট ম্যাটার, বাট অ্যাটিটিউডটা ভালো ছিল। আগামীকালকেও দেখবেন যে যদি এই অ্যাটিটিউড নিয়ে খেলে তাহলে কিন্তু ভালো হওয়ার চান্সেস বেশি। কেউ গ্যারান্টি দিতে পারবে না ক্রিকেট খেলা যেহেতু, বাট এই অ্যাটিটিউডটা রাখলে হবে কি যে আপনি যখন হারের কথা মাথা থেকে বের হয়ে যাবেন, বের করে ফেলবেন, তখন আপনি অ্যাটলিস্ট জেতার কথা ভাববেন। কিন্তু
সো যখন জেতার কথা ভাববেন তখন কিন্তু আপনার অলরেডি আপনার একটা অ্যাডভান্টেজ সামনের দিকে নিয়ে নিয়েছেন। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা হার অ্যাভয়েড করতে যাই সব সময়, যার কারণে আমরা আলটিমেটলি হেরেই যাই। তো আমাদের এই হারের ভয় থেকে বের হয়ে এসে এই ম্যাচটাকে কিভাবে জেতা যায় সেই দিকে যদি ভাবে তাহলে অ্যাটলিস্ট ড্র হবে কিন্তু ম্যাচটা। সো আলটিমেটলি যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই পিন্ডি টেস্ট 2 দিন দেখার পরে ইউ আর স্যাটিসফাইড উইথ হোয়াট বাংলাদেশ হ্যাভ ডান? আই উড হ্যাভ বিন মোর হ্যাপিয়ার যদি আজকে পাকিস্তান আরও কম রান করতো, বাট পিচের নেচারই এমন ছিল যে তাদের ওই অ্যাডভান্টেজটা ছিল ব্যাটিং করার, তারা ওই সুযোগটা কাজেও লাগিয়েছে। প্রথম দিনের যে ময়েশ্চার বা একটা ওভারকাস্ট কন্ডিশন ছিল ওইটা কিন্তু আর আজকে ছিল না, সো এটা তারা কাজে লাগিয়েছে। আমি ব্লেম দিব না বাংলাদেশি বোলারদেরকে, রাদার আই উড গিভ ক্রেডিট টু দ্য পাকিস্তানি ব্যাটার্স। আমরা টেস্ট শুরু হওয়ার আগের দিন, যেদিন আমরা ফার্স্ট শুরু করি প্রোগ্রাম, ওই দিন কিন্তু আমি বলেছিলাম যে লিটন দাস উইল বি দ্য এক্স ফ্যাক্টর, এবং অলরেডি কিছু দারুণ ক্যাচ ধরেছেন, স্ট্যাম্পিং করেছেন, এবং আই বিলিভ লিটন দাস ব্যাটিংয়েও বেশ ভালো কিছু করবেন। মাই কোশ্চেন টু ইউ ইজ যে হু ইজ ইউর ট্রাম্প কার্ড বাংলাদেশের ব্যাটিং লাইন আপে, এবং কাকে আপনি এক্সপেক্ট করছেন যে হি উইল প্লে আ বিগ ইনিংস? আমি আশা করব সাদমান ইসলাম, জাকির দুজনই কালকে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে দেয়। আমি রানের দিক থেকে তো আমরা অনেক সময় অনেককে বাছাই করি যে বেশি রান করেছে সেই আজকের বেস্ট প্লেয়ার হতে পারে, বাট টেস্ট খেলায় বাংলাদেশের যে ল্যাকিংসটা রয়েছে, যে উইকেটে থাকা, উইকেটে স্পেন্ড করা টাইম, এই যে যদি বাংলাদেশ করতে পারে তাহলে কিন্তু সবাই হিরো হতে পারবে। এই একটা সুযোগ আছে আজকে এই টেস্ট ম্যাচে বাংলাদেশের, এবং আই উড লাভ টু সি যে কালকে অ্যাটলিস্ট বাংলাদেশ প্রথম সেশনটা ডমিনেট করবে। আমি কোনো পিন পয়েন্ট কারো নাম উচ্চারণ করব না, বাট এই দুজন ওপেনার যারা ওভারনাইট কষ্টটা বেশি করেছে তাদের এখন ডিজার্ভ করে তারা যে আরও এইটার থেকে রিওয়ার্ডটা নেওয়ার, সেটা আগামীকালকেই তারা করতে পারবে। দর্শক যেমনটা শুনলেন যে বাংলাদেশ 2 ওপেনার বেশ ভালো শুরু করেছেন, 12 ওভার খেলে ফেলেছেন, 27টা রান তারা করেছেন, কিন্তু এই 12 ওভার আর 27 রানের মূল্য আসলে অপরিসীম। অমি ভাই এই কথাই বললেন এতক্ষণ ধরে, আপনারা যারা ক্রিকেট বোঝেন আপনারাও নিশ্চয়ই বুঝছেন এই 27 রানের মূল্য অপরিসীম। এই 27 রান ড্রেসিং রুমে নার্ভ শান্ত করবে, অন্যান্য ব্যাটারদের কনফিডেন্স দিবে, এবং এখান থেকেই তৃতীয় দিন খেলতে এসে প্রথম সেশনে অ্যাটলিস্ট বাংলাদেশ ডমিনেট করে জিতবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং ওয়ান লাস্ট কোয়েশ্চেন, আই উইল গো ব্যাক টু হিম। ভাই, আই নো ইটস প্রিটি আর্লি টু সে, বাট যেমনটা আমরা ম্যানিফেস্ট করছি, যেমনটা আমরা চাইছি যে তৃতীয় দিন বাংলাদেশ পুরো দিন খেলুক, তৃতীয় দিন যদি বাংলাদেশ পুরো দিন খেলে তাহলে উইল ইট বি সেফ টু সে যে বাংলাদেশ এই টেস্টে আর হারবে না? বলা যায় রাইট। আপনি যদি ফার্স্ট ইনিংসে 2 দল 400 450 রান করে, এর মানে তো এই টেস্ট ম্যাচ হারার চান্সেস খুবই কম হয়ে যায় যে কোনো দলের জন্যই, যদি আপনি নিজের পায়ে নিজে কুড়াল না মারেন। যেমনটা শুনলেন যে আসলেই যদি বাংলাদেশ তৃতীয় দিন পুরোটা খেলতে পারে, যদি তৃতীয় দিন শেষে বাংলাদেশের 5টা-6টা উইকেট যায় ম্যাক্সিমাম, সেক্ষেত্রে এই টেস্টে বাংলাদেশের হারার আর তেমন কোনো সম্ভাবনা থাকবে না বলে আমাদের মনে হয়। বাদ বাকিটা তৃতীয় দিনের খেলা যখন শুরু হবে আপনারাও দেখবেন, আমরাও দেখবো, এবং তৃতীয় দিনের খেলা শেষে এসে আবার আলাপ আলোচনা করবো আমরা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেটের সাথে থাকবেন, ক্রিকেটারদের সমর্থন দেবেন, আর ক্রিকেট রিলেটেড সব শেষ খবর জানতে ঠিক ফ্রেন্সিতে টিউন ইন করবেন।